This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH আগামী মিনিট খানেক যা দেখবেন তা মোটেই অবাস্তব নয়, কোনো চরিত্রই কাল্পনিক নয়, বাস্তবের সঙ্গে মিল পাওয়াটাই স্বাভাবিক। অন ইওর মার্ক, রেডি, স্টেডি, ঝাঁপাতে হবে। একদম ঝাঁপানোর জন্য তৈরি। ঝাঁপিয়ে পড়তে হবে, একদম ঘাড় মোটকে দিতে হবে, একটুও দম নিতে দেবো না, একেবারে ছিবড়ে করে ছেড়ে দেবো, বেয়াদপি বার করে দেবো। আমাদের সঙ্গে ইয়ার কি? রেডি। 3 গুনবো, 1 2 3। কি হলোটা কি? ঝাঁপালেন না কেন? একদম ভুল হয়ে গেছে, আরেকবার, এবার আর ভুল হবে না। ঠিক আছে ঠিক আছে। 1 2 3 3। আমি ঝাঁপাবো করছি, ঝাঁপাতে পারছি না। কোনো ভয় নেই, কোনো সমস্যা নেই, আমাদের একসঙ্গে করতে হবে যা করা। ঠিক, আমি মানসিকভাবে তৈরি। এই অ্যাডভেঞ্চারটা আমাদের একসঙ্গে করতে হবে। ঠিক তো? করতে হবেই, এবার হবেই। কি করে বলছি, এবার আর গন্ডগোল হবে না। ঠিক আছে ঠিক আছে, রেডি। 1 2 3। নিন্দুকেরা যতই বলুক যে বাংলার ভাঁড়ারে শূন্য ছাড়া কিছু নেই, যতই বলুন যে বাঙালির যা যা ছিল তার সবটা গেছে, কেউ এটা অস্বীকার করতে পারবে না যে একটা জিনিস আছে, রসবোধ। এটা কিন্তু এখনও আমাদের মধ্যে প্রচুর পরিমাণে টিকে আছে। মানে বাঙালি যত কষ্টেই থাক, আজও মজা পেতে ভালোবাসে। যে জাতি নিজেকে নিয়েই বিখ্যাত সব রসিকতা করে বসে আছে, সেই জাতি যে অন্যদের নিয়ে একটু আধটু মজা করবেই, সে যে পরিস্থিতি হোক না কেন, তাতেই তো স্বাভাবিক। এবং তাতে এটা নিশ্চিত যে পৃথিবী কোনোভাবেই রসাতলে যাবে না, কোনো ক্ষতি নেই। তাই চোখ কান বুঝে আমেরিকা আর ইসরায়েলকে নিয়ে মজার এই ভিডিওর তর্জমা আমরা করে ফেলেছি। ঠিক শুনেছেন, তর্জমা মানে ইংরেজিতে যাকে বলে ট্রান্সলেশন। এই ভিডিওটার থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি। মানে অরিজিনাল যে ভিডিওটা আমরা পেয়েছিলাম সেটা এই মুহূর্তে ইংরেজিতে সেটা, এবং সেটা এই মুহূর্তে ইসরায়েলের মানুষের মধ্যে দারুণ জনপ্রিয় হয়েছে। সোজা কথা ভাইরাল আজকের ভাষায়, খুব চালাচালি হচ্ছে এবং বক্তব্যটা একদম পরিষ্কার। দেখলেন তো ওই লোকটা কিভাবে বারবার বলছে চলো একসাথে ঝাঁপাই, বলে যতবার মহিলা ঝাঁপ দিচ্ছে নিজে শেষ মুহূর্তে আটকে যাচ্ছে। এই ভিডিওটা এই মুহূর্তে ইসরায়েলের মানুষজনের মধ্যে নাকি খুব চালাচালি হচ্ছে, খুব জনপ্রিয় হয়েছে। সোজা কথা এই জোকস ভিডিওটা এটা এই মুহূর্তে ভাইরাল ইসরায়েলিদের মধ্যেই। বক্তব্য তো একদম পরিষ্কার, বুঝতেই পারছেন। আমেরিকা ইসরায়েলকে গাছে তুলে মই কেড়ে নিয়েছে, এটাই মনে করছেন ওই ইসরায়েলিরা। বলা ভালো, তাদের মনে হচ্ছে ইসরায়েলকে আসলে জলে ফেলে দিয়েছে আমেরিকা। কিন্তু ওই বারবার তোমরা ঝাঁপাও, আমরা ঝাঁপাচ্ছি তারপরে, এই বলে শেষ মুহূর্তে নিজেরা সরে গেছে আর ইসরায়েল ঝাঁপ দিয়ে পড়েছে। ঝাঁপ দিয়েছে কোথায়? জলে, মানে এক্ষেত্রে ওই ইরানের সাথে যুদ্ধে। আর আমেরিকা নিজের পায়ের পাতাটাও ভেজায়নি, এখন শুকনো ডাঙায় দাঁড়িয়ে খালি এই লাফাচ্ছি এই ঝাঁপাচ্ছি করছে আর বলে যাচ্ছে ইসরায়েল তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। ইসরায়েল পেছন ফিরে কাউকে দেখতে পাচ্ছে না। আসলে আমেরিকা যে ইসরায়েল ইরানের যুদ্ধ বাঁধিয়ে নিজেরা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে মজা দেখছে, এটা ইসরায়েলের মানুষ কিন্তু একদম মোক্ষম বুঝে গেছেন। সোজা কথায় তারা তো একটা অমৃতের খোঁজে এই যুদ্ধটা হয়েছে বলে শুনেছিলেন। নেতানিয়াহু, আমেরিকা সবাই তো সেটাই তাদের বুঝিয়েছিলেন। আরে আর কদিন যদি যায়, একবার পরমাণু বোমাটা ওরা বানিয়ে ফেললেই হলো, ইরান সবার আগে ফেলবে ইসরায়েলের ওপর, তাহলে তো সব শেষ। মানে বাঁচতে গেলে, দীর্ঘদিন বেঁচে থাকতে গেলে
ইসরায়েলকে অমর করতে হলে অমৃত লাগবে। সেই অমৃত কি না, সোজা কথায় ইরানের হাত থেকে এই ধ্বংসের অস্ত্রটা কেড়ে নাও, ইরানকে শেষ করে দাও, ব্যাস, তাহলেই অমৃতই অমৃত। কে তোমাদের কি করবে? কিন্তু যে অমৃতের খোঁজে ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধটা লাগালো, তার স্বাদ তো এখনই ইসরায়েলের আমজনতার টক লাগছে। এবং সেটা তো একটাই কারণ ওই অমৃতের মধ্যে আমেরিকার দ্বিচারিতা মিশে গেছে। ডোনাল্ড ট্রাম্প জাতে আমেরিকান, কিন্তু তালে ঠিক। গড়পড়তা আমেরিকান প্রেসিডেন্টদের মতো ট্রাম্পও যুদ্ধবাজ, এমন একটা ভাব দেখিয়েছিলেন যেন খামেনেইয়ের প্রাণভোমরা তার হাতের মুঠোয়। যে কোনো মুহূর্তে তিনি ইরানের দফা রফা করে দিতে পারেন। কিন্তু সেটা যে স্রেফ নাটক, স্রেফ ডায়লগ, সেটা এখন বুঝতে পারছে ইসরায়েল। কারণ আমেরিকার প্রেসিডেন্টের সচিব বলেছেন, আমেরিকা সরাসরি যুদ্ধে জড়াবে কি জড়াবে না সেটা সপ্তাহ দুয়েকের মধ্যে নাকি ঠিক করবেন ট্রাম্প। Regarding the ongoing situation in Iran, I know there has been a lot of speculation amongst all of you in the media regarding the president's decision-making and whether or not the United States will be directly involved. In light of that news, I have a message directly from the president, and I quote, "Based on the fact that there's a substantial chance of negotiations that may or may not take place with Iran in the near future, I will make my decision whether or not to go within the next 2 weeks." That's a quote directly from the president for all of you today. তাহলে কি দাঁড়ালো? এক্ষুনি ইরানকে দেখে নেব বলে ইসরায়েলকে যুদ্ধে নামিয়ে দিলেন। আমেরিকা ইসরায়েলের পাশে আছে বলে নেতানিয়াহুকে গাছে তুলে দিলেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে এই দেখে নেব সেই দেখে নেব বলে হুমকি দিলেন, যার ফলে ইসরায়েল ইরান ধুন্ধুমার যুদ্ধ বেঁধে গেল। ইসরায়েল ইরানের সেনাপতিদের খুন করল, ইরানের বিজ্ঞানীরা ইসরায়েলি হামলায় মরলেন, ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা হলো, ইরানের তেলের ঘাঁটি লণ্ডভণ্ড হয়ে গেল। পাল্টা হামলায় ইসরায়েলও প্রায় বিধ্বস্ত। ইসরায়েলের হাসপাতালে ইরানের মিসাইল হামলা হলো, ইসরায়েলের স্টক এক্সচেঞ্জে ইরানের হামলা হলো, ইসরায়েলের বহু শহরে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলেন। ইসরায়েলের মানুষ এভাবে চোখের জল ফেলছেন। আর ইসরায়েল ইরান দুপক্ষ ভয়ঙ্কর অস্ত্র শস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। ইরান ব্যালিস্টিক মিসাইলের পর ক্লাস্টার বম্ব ছুঁড়েছে বলে জানা যাচ্ছে, যে বোমা একসঙ্গে অনেকগুলো করে লুকানো থাকে মিসাইলের পেটে। মিসাইল মাঝ আকাশে খুলে যাওয়ার পর বোমাগুলো একাধিক টার্গেটে গিয়ে পড়ে। ইরান ইসরায়েল যখন একে অপরকে মাটিতে মিশিয়ে দেবে বলছে, তখন যিনি যুদ্ধ বাঁধালেন সেই ট্রাম্প বলছেন আমেরিকা যুদ্ধে জড়াবে কিনা সেটা সপ্তাহ দুয়েকের আগে তিনি ঠিক করবেন না। ট্রাম্প ধড়িবাজ জানা ছিল, কিন্তু কত বড় পাল্টিবাজ সেটা কি ইসরায়েল বুঝছে? দেখুন, কবে ইসরায়েল যুদ্ধটা বাঁধাবে সেটা কিন্তু এই ট্রাম্পই ঠিক করে দিয়েছিলেন। ওইখানে ইরানের মধ্যে পরমাণু অস্ত্র আছে না নেই, মানে তার গোয়েন্দা দপ্তর বলেছিল নেই, তা সত্ত্বেও তিনি বলেছিলেন সুতরাং আছে, এবং আছে বলে সেই পরমাণু অস্ত্র নিষ্ক্রিয় করার জন্য চুক্তিবদ্ধ হতে 60 দিন সময় দিয়েছিলেন। ইরান সেই সময়সীমার মধ্যে কিছুই করেনি, ফলে ঠিক 61 দিনের মাথায় ইসরায়েলকে এগিয়ে দিয়ে আক্রমণ করিয়ে দিয়েছিলেন ট্রাম্প। আজকে এই 8 দিন যুদ্ধ হয়ে যাওয়ার পর ট্রাম্প কী করছেন? ভাবতাছেন অথবা দেখতাছেন। এরা অদ্ভুত মানসিকতা। অথচ তার জন্য বাকিদের কি অবস্থা? ওই বয়স্ক ভদ্রলোককে তো দেখলেন। আশা করা যায় যে এই ভিডিওটা এআই দিয়ে তৈরি হয়নি, কৃত্রিমভাবে তার মুখে কোনো কথা বসানো হয়নি বা তাকে কাঁদানো হয়নি। কিন্তু ঘটনাচক্রে এই বয়স্ক মানুষটাকে ইসরায়েল নাগরিক বলে ইরান দাবি করছে। তারা যদি নাও হন তাতেও কোনো অসুবিধে নেই। ইনফ্যাক্ট এই ভদ্রলোক ইরানিয়ানও হতে পারেন। একই বক্তব্য হতো হয়তো, যে কোনো সাধারণ মানুষের এরকমই তো বক্তব্য হয়। একজন সাধারণ মানুষ যিনি কাঁদতে কাঁদতে বলছেন দয়া করে যুদ্ধটা বন্ধ করুন, তিনি ইসরায়েলি না ইরানি নাকি অন্য কোনো দেশের নাগরিক, কি আসে যায় তাতে? বাস্তব তো এটাই তো স্বাভাবিক। পৃথিবীর কোনো সুস্থ স্বাভাবিক মানুষ যুদ্ধ চাইতে পারেন না, কোনো মানুষ অশান্তি চান না। হ্যাঁ, কোথাও আক্রান্ত হলে হয়তো প্রত্যাঘাত করতে হয়, সেটাও শান্তির স্বার্থে, কিন্তু সেটাও অনিচ্ছা সত্ত্বে। যে দেশ প্রথমে আক্রমণ করে না, আক্রান্ত হলে প্রতি আক্রমণ করে, তারা পরিস্থিতির শিকার।
মানসিকভাবে তারাও নিশ্চয়ই চায় না যে এরকম একটা পরিস্থিতিতে তাদের পড়তে হোক। তাহলে দেশগুলো কীরকম যুদ্ধ পরিস্থিতিতে পড়তে হয় কেন? একটু দিন দশেক আগের পরিস্থিতিটা চিন্তা করে দেখুন তো। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিয়ম করে বলেছিলেন ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলেই শেষ হয়ে যাবে। নিয়ম করে বলেছিলেন যে এই যুদ্ধটা না হলে, আমেরিকার দেওয়া সময়সীমা যদি ইরান না মানে, তাহলে তারা যে কোনো সময় ইসরায়েলকে আঘাত আনবে। তাদের ঠিক থাকার জন্য ইসরায়েল চেষ্টা করছে, তাদের বাঁচানোর জন্য, বেঁচে থাকার জন্য ইসরায়েলের ওই ইরানকে শুরুতেই থামিয়ে দেওয়াটা খুব জরুরি। সেটা এক্ষুনি হয়ে যাবে। মানে ইসরায়েলের আক্রমণ শুরু হলে ইরান যে বেশি দিন টিকতে পারবে না, এটা নেতানিয়াহু একদম বিশ্বাস করেই ফেলেছিলেন। স্বাভাবিক ব্যাপার, যে দেশটা একসঙ্গে 3-4টে দেশের সঙ্গে যুদ্ধ করতে পারে, প্যালেস্টাইনের হামাসকে জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে ইয়েমেনের হুথি জঙ্গিদের শিবিরেও হামলা করতে পারে, সেই দেশটার কাছে যে কোনো যুদ্ধই তো জলভাত মনে হবে। চারপাশে শত্রু দেশ পরিবেষ্টিত যে দেশটা ক্রমাগত লড়াই করে টিকে আছে, তার ডিএনএর মধ্যে এই মানসিকতাটা, এই লড়াকু মানসিকতাটা ঢুকে যাওয়াটাই তো স্বাভাবিক। এবং তারপর যদি পেছন থেকে আমেরিকা ক্রমাগত উস্কানি দিয়ে যায়, এই ইসরায়েল তোমরা এগিয়ে যাও, আমরা আসছি, একসাথে লড়বো, মেরে ফেলে দেবো, এটা যদি কানের কাছে কেউ সারাক্ষণ শোনেন, তাহলে তার আর কি করার থাকে? হয়তো তার ভেতরে ভেতরে একটা সঙ্গে তো আমি তো একা নই, এই একটা ভাব থেকেই তো বাড়তি একটা জোশ এসে যায়। নেতানিয়াহুর মনে হওয়াটাই স্বাভাবিক যে একবার যুদ্ধ শুরু হলে আমেরিকা আর ইসরায়েলের মিলিত শক্তির সামনে ইরান তো খড়কুটোর মতো ভেসে যাবে। আজ 8 দিনের পর একই কথা কি মনে হচ্ছে? থাকছে কথা। যেটা খেয়াল করার বিষয় সেটা হলো, প্রথম দিনের জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো টাইপ ভাষণবাজির পর ইসরায়েলের প্রধানমন্ত্রীও বুঝছেন যে অবস্থাটা একটু বেগতিক। আয়রন ডোমের গর্ব সেটা কিন্তু বহু জায়গায় ফুটো হয়েছে। নিয়ম করে প্রতি রাতে মিসাইল রাখছে ইরান, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস অফ মিসাইল। নেতানিয়াহুকে অকারণে ইরানে ঢুকে খুন খারাপি করার উস্কানি দিয়েও পরিস্থিতি যেই মুহূর্তে ঘোরালো হয়েছে, ট্রাম্প ক্রমশ কিন্তু পেছন দিকে সরছেন, দূরত্ব বাড়াচ্ছেন, ঠিক যেরকমভাবে জেলেন্সকিকে করেছিলেন। তার মানে এটা তাদের ট্র্যাডিশনের মধ্যে পড়ে। জেলেন্সকিকেও তো গাছে তুলেছিল আমেরিকা, একবার নয় দুবার, বারবার কিন্তু এই ঘটনাটা আমেরিকা ঘটাচ্ছে। এবার ইসরায়েলের ক্ষেত্রেও সেটা হচ্ছে কিনা সে তো সময় বলবে, কিন্তু আপাতত যা পরিস্থিতি, নেতানিয়াহুর তার পেছনোর কোনো উপায় নেই। তিনি যদি পেছোতে চান তাহলে ইরান তাকে মারবে, তিনি যদি এগোতে চান তাহলে একটা যুদ্ধের যে কোলাটারাল ড্যামেজ, পারস্পরিক ক্ষতি, সে ক্ষতির ভাগ তাকে নিতে হবে, তার দেশবাসী মরবেন। সোজা কথায় তিনি ট্রাম্পের কথায় এগিয়ে গিয়ে ফেঁসে গেছেন। আমেরিকার প্রেসিডেন্ট এখন অম্লান বদলে বলছেন যে তিনি কি করবেন। এখন এত সহজে দুমদাম করে 1 সেকেন্ডে সব কিছু ঠিক করা যায় নাকি? কি করবেন না করবে সেটা ঠিক করতে হতে তো সপ্তাহ 2-1 তো লাগবে। এবারে নতুন ছক নিয়েছেন, হ্যাঁ বলছেন তার কাছে এই খবর আছে ইরানেই বসলো বলে আলোচনার টেবিলে, সেই সময়টা তো দিতে হবে। মানে তিনি কত বড় মানবতাবাদী ভাবুন, লড়াই ঠড়াই করে ইরানকে শেষ করে দিতে একদম চান না, সুযোগ দিতে চান। আরে বিনা অস্ত্রে যদি আলোচনার টেবিলেই সব কিছু ঠিক হয়ে যায়, কে আর যুদ্ধ করে? তাহলে ইসরায়েলকে যুদ্ধটা করতে বলেছিলেন কেন? আর যদি মনের মধ্যে এরকমই থাকবে, তাহলে মুখে এতদিন অন্য কথাগুলো বলেছিলেন কেন? এই মারলাম সেই মারলাম। দেখুন সোজা বাংলায় এই যাবতীয় বিষয়ের মধ্যে দিয়ে একটা জিনিসই তো পরিষ্কার হলো, আমেরিকার স্বরূপটা উন্মোচিত হলো। ওই ট্রাম্পের মুখ আর মুখোশ দুটো যে আলাদা, এটা পরিষ্কার হয়ে গেল। এই ট্রাম্প যিনি যে কোনো সিদ্ধান্ত, যুদ্ধের সিদ্ধান্ত নিতে নাকি 1 সেকেন্ড সময় নেন, যাকে একটা সময় বাঘ বলে মনে হয়েছিল এবং যাকে ঘিরে একটা সংশয় ছিল ওই অপারেশন সিঁদুরের পর থেকেই, যেই লোকটা আসলে বাঘের মতো হলেও ভেতরে ভিজে বেড়াল না, তো আজ বোঝা গেল যা ভাবা হয়েছিল ঠিক তাই। ট্রাম্প আসলে বেড়াল তপস্বী,
সুযোগ পেলে এমন ভাব করবেন মনে হবে ভাজা মাছটা কি এবং সেটাকে কিভাবে উল্টে খেতে হয় এর কোনোটাই তিনি জানেন না। এই ধরনের লোকেদের কি বলে জানেন? সুবিধাবাদী। তেমনি তাদের চারিত্রিক বৈশিষ্ট্যকে কি বলে জানেন তো? দ্বিচারিতা। দেখুন, সঙ্গ দোষ বা সঙ্গ গুণ, এটা যাই বলুন না কেন, এই ব্যাপারটা তো খুব এফেক্টিভ, এটা তো আপনারা সবাই জানেন। তাই এই সমস্ত ধরনের লোকজনের সঙ্গে যারা গা ঘেঁষাঘষি করে তাদের কি হয় বলুন তো? যেটা হওয়ার সেটাই হয়। বাজারে দুর্নাম হয়, নিজেরা আলটিমেটলি বিপাকে পড়ে, আর লোকের কাছে বদনাম হয়। লোকে বলে দোকান কাটা, দ্বিচারি। যেমন এখন লোকে বেলজিয়ামকে ঠিক একই রকমভাবে দ্বিচারি বলছে। বেলজিয়াম উত্তর পশ্চিম ইউরোপের দেশ। সেই দেশটার পেটে পেটে যে শয়তানি আর প্রভুভক্তি, সেটা কি কেউ জানত? মুখে যুদ্ধ বিরোধিতার কথা, কার্যক্ষেত্রে যুদ্ধে মদত। বেলজিয়ামেরও মুখোশ কি খুলে গেল? কি হয়েছে? বেলজিয়ামের সরকার মুখে বলে ইসরায়েল প্যালেস্তাইন দ্বন্দ্বে বেলজিয়াম নিরপেক্ষ, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করা হবে না, সামরিক সাহায্য করা হবে না, গাজায় হামলার জন্য কুটো সরবরাহ করতে দেবে না বেলজিয়াম। অথচ কার্যক্ষেত্রে কি দেখা যাচ্ছে? বেলজিয়ামের লিজ বিমানবন্দরে আমেরিকার কার্গো। এই সেই বিমান যাকে ঘিরে বিতর্ক। বেলজিয়ামের লিজ বিমানবন্দরে এই আমেরিকান প্লেন নেমেছিল, যে প্লেনের পেটে নাকি মজুদ ছিল আমেরিকায় তৈরি অস্ত্রশস্ত্র, গোলাবারুদ। যে সমস্ত সামরিক সরঞ্জাম বেলজিয়ামের মাটিতে খালাস করে আমেরিকার এই বিমান, তারপর অন্য একটা কার্গো বিমানে চড়িয়ে এই সমস্ত অস্ত্র, গোলা বারুদ ইসরায়েলের রাজধানী তেল আভিভের উদ্দেশ্যে দুগ্গা দুগ্গা বলে রওনা করায় বেলজিয়াম। বেলজিয়াম একা নয়, মুখে কুলু পেটে থাকলেও বিমান কূটনীতির অভিযোগ উঠছে চীনের বিরুদ্ধেও। জুনের প্রথম সপ্তাহে ইরান এত্তেলা পাঠায়, চীনের কাছে মিসাইল তৈরির কাঁচামাল চায় ইরান। 5ই জুন ইরান অর্ডার প্লেস করার পর জুনের 16 তারিখ কি হলো? চীনের ঝেংঝৌ থেকে প্লেন তুর্কমেনিস্তানের আজবাগাতে পৌঁছল। আজবাগাতের খুব কাছে আন্তর্জাতিক সীমান্ত। আন্তর্জাতিক সন্দেহ ইরানের ডাকে সাড়া দিয়ে তুর্কমেনিস্তান হয়ে ব্যালিস্টিক মিসাইলের কাঁচা মাল সরবরাহ করেছে চীন। তাহলে মুখে কেন কুলু পেটেছে বেজিং? যুদ্ধের বাজারে তাহলে কি ক্রমশই দ্বিচারির সংখ্যা বাড়ছে? যুদ্ধকে জটিল করে কিন্তু এই দ্বিচারিতা। ভাবছেন তো, যা শুরু হয়েছে তাতে ঠগ বাঁচতে গানা গুজার হয়ে যায়। দাঁড়ান, যা দেখলেন, যা শুনলেন, সে তো কিছুই না, আর অনেক কিছু দেখার, অনেক কিছু শোনার বাকি আছে। এগুলো জাস্ট হিমশৈলের চূড়া বলে মনে করুন। তার বাইরে অনেক কিছু আছে, অনেক কিছু ঘটছে। এই যে এই মুহূর্তে ইরান ইসরায়েল যুদ্ধটা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে, তাতে এখান থেকে বেরিয়ে আসার রাস্তা তো একটাই, পিস টক, শান্তি আলোচনা। কেন? প্রথমত, ইরান প্যালেস্টাইন নয়, এত সহজে মাথা নোয়াবে না। এবং দ্বিতীয়ত, ইরানের পাশে রাশিয়া আর চীন আছে, খোলাখুলিভাবে না হলেও মোরাল সাপোর্ট দেওয়ার জন্যে আছে। মুখে কিছু না বললেও চীন কাঁচামাল সাপ্লাই দেওয়ার জন্যে আছে। আর পুতিন খোলাখুলিভাবে তো এটা বলার জন্য আছেন, দরকার পড়লে তিনি মিসাইল আর এয়ার ডিফেন্স সিস্টেম দেবেন ইরানকে। এবার রাশিয়ার এই খোলাখুলি সাহায্যের কারণ আছে, এখানে কোনো ভণ্ডামি নেই। কারণ ইউক্রেনের সঙ্গে এই যে 3 বছর ধরে রাশিয়া যুদ্ধ করছে, তখন রাশিয়ার পাশে দাঁড়িয়েছে, তাদের সাহায্য করেছে ইরান। দেখুন, লম্বা যুদ্ধ তো। ইউক্রেন ছোট্ট দেশ হয়েও, মানে রাশিয়ার তুলনায় ছোট দেশ হয়েও কী করে যুদ্ধ চালাচ্ছে? কারণ তার পেছনে তো আমেরিকা, গোটা ন্যাটো রয়েছে, যে যার মতো ভাণ্ডারের যা যা অস্ত্র আছে সব পাঠিয়ে দিচ্ছে ওখানে। বলছে কিচ্ছু পাঠাচ্ছি না, বলছে আত্মরক্ষার জন্য পাঠাচ্ছি, কিন্তু পাঠাচ্ছে তো। সেগুলোই আত্মরক্ষার কথা বলেই ইউক্রেন রাশিয়ার উদ্দেশ্যে ছুঁড়ে মারছে। আর রাশিয়া, তাদের খোলাখুলিভাবে এই লড়াইটা লড়তে হচ্ছে, এককভাবে লড়তে হচ্ছে। এবার একটা অন্য কোনো দেশ হলে গোলাবারুদ কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা, যে পরিমাণ গোলাবারুদ মারতে হচ্ছে। কিন্তু রাশিয়ার যেরকম অপরিসীম একটা বিরাট বড় একটা অস্ত্র ভাণ্ডার আছে, তেমনি তো ইরানের মতো বন্ধু দেশের সাহায্যও আছে, যারা রাশিয়াকে এই যুদ্ধ চলাকালীন ড্রোন বা মিসাইল পাঠিয়েছে। ইরানের আসলে মাটির নিচে না, বিভিন্ন জায়গায় মিসাইলের প্রায় গোডাউন আছে, যেখান থেকে এখন স্টক ক্লিয়ারেন্স চলছে। পরপর ঝাঁকে ঝাঁকে
মিসাইল যাচ্ছে ইসরায়েলের জন্য। মানে ইরান মনে মনে অনেকদিন ধরে যুদ্ধের জন্য তৈরি হয়েই ছিল। ইসরায়েল হামলা করে তাদের তাই একদম বেকায়দায় ফেলতে পারেনি। এটা ঠিক যে ইরান একটা সময়ের পর ইসরায়েলকে কিছু করতে পারবে না, কারণ ইসরায়েলের ন্যাটো এবং আমেরিকা আছে। এখন যতই হাত গুটিয়ে থাকুক, মধ্য এশিয়ায় তাদের বিশ্বস্ত ঘাঁটি, তাদের বিশ্বস্ত বন্ধুকে আমেরিকা বা ন্যাটো মাটিতে মিশে যেতে দেবে না। এই সমস্ত কারণেই মনে হচ্ছে আজ না হলে কাল ওই শান্তি আলোচনাতে ইরান আর ইসরায়েলকে বসতেই হবে। কিন্তু যতদিন না সেটা হচ্ছে ততদিন আমরা মানুষ চিনছি, মানে দেশ চিনছি। আমেরিকাকে চেনা হয়ে গেছে, গোটা বিশ্বই চিনে ফেলেছে, এমনকি ইসরায়েলিরাও চিনেছেন। বেলজিয়াম, চীন এদেরও একটু একটু করে চিনছি। এরপর যে দুটো দেশের কথা বলবো, তাদের অবশ্য নতুন করে চেনার কিছু নেই। তাদের আমরা ভারতীয়রা একদম হাড়ে হাড়ে চিনি। এক বাংলাদেশ আর দুই পাকিস্তান। আজকে এটা যে মানে প্রেস রিলিজ পেলাম, জানেন তো, এখন আজকের দিনে না এগুলো কোনটা ঠিক কোনটা ভুল বলাটা খুব মুশকিল। ফেক কিনা জানি না, কিন্তু পাকিস্তানের তরফে এই ফেক বা সত্যি যে ধরনের প্রেস রিলিজই হোক, তাতে কিন্তু পরিষ্কার বলা হয়েছে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ প্রথমবারের জন্য একসঙ্গে আলোচনার টেবিলে বসতে চলেছে। আসলে এটা মানে ফেক হলেও কিছু এসে যায় না, কারণ এটাই তো হওয়ার কথা, এটাই হবে। হয়তো তলায় তলায় হচ্ছেও, প্রকাশ্যে হতেও পারে। প্রথমে বাংলাদেশের কথাটা বলি। বাংলাদেশ কি দ্বিচারিতা করলো সেটা তো পরিষ্কার। বাংলাদেশ যা করেছে সেটা তাদের দেশের মানুষের সঙ্গে করেছে। ইরানে বেশ কিছু বাংলাদেশি থাকেন, তাদের এই পরিস্থিতিতে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের ওপর চাপ বাড়ছিল। আজ ফেরাচ্ছি, কাল ফেরাচ্ছি, এই করে অবশেষে ইরান থেকে বাংলাদেশিদের ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার। কিন্তু সোজাসুজি নাক না ধরে বাংলাদেশ একদমই ঘুরিয়ে নাক ধরার সিদ্ধান্ত নিয়েছে। অনেক চাষই হতে হবে, তবে আমাদের সাথে 100 জন যোগাযোগ করেছে যে 100 জনের খরচ টরচ সহ সমস্ত কিছু সহ আমরা তাদের অ্যাকোমোডেশন সহ তাদেরকে আমরা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। তবে এই মুহূর্তে আমাদের মানে ইমিডিয়েট পদক্ষেপ হচ্ছে যে তাদেরকে আমরা তেহরান থেকে সরিয়ে যেখানে যত দূরত্বে গেলে নিরাপদে থাকতে পারবে আমরা সেই দূরত্বে তাদের বাসস্থান ভাড়া করে সেখানে আমরা রাখবো তাদেরকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের কথাগুলো শুনলেন। ইরান থেকে দূতাবাসের কর্মীসহ সাধারণ বাংলাদেশিদের ফেরানো দরকার যে জরুরি ভিত্তিতে, এটা তারা বুঝতে পারছেন। কিন্তু এখনই বাংলাদেশিদের ইরান থেকে দেশে ফেরাতে পারছেন না। এবং সবথেকে বড় কথা, আরও যে বক্তব্য রেখেছেন তাতে বলে দিয়েছেন যারা ওখানে আছেন সবাইকেও ফেরাতে পারছেন না। এটাকে দ্বিচারিতা ছাড়া আর কি বলবেন? বিদেশ বিভুঁয়ে গিয়ে এরকমভাবে বিপদে পড়লে, বিশেষ করে এরকম যুদ্ধকালীন পরিস্থিতিতে, যে কোনো দেশই তো তার নাগরিকদের সবার আগে উদ্ধার করে নিয়ে চলে আসে, যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে আনে। ভারতের কথাই ভাবুন, ইরানে প্রায় 10,000 ভারতীয় পড়ুয়া ছিলেন। তাদের আর্মেনিয়া হয়ে দেশে ফেরানোর ব্যবস্থা করতে আমাদের সরকারের কতক্ষণ সময় লেগেছে? খুব বেশি হলে 24 ঘন্টা। প্রথমে ইরানের সাথে ভারত যোগাযোগ করেছে, ইরান ভারতীয়দের জন্য সেফ প্যাসেজ করে দিয়েছে, সীমান্ত দিয়ে আর্মেনিয়ায় পাঠিয়ে দিয়েছে, আর তারপর আমাদের সরকারের কথা মতো আর্মেনিয়া সরকার এই ভারতীয়দের থাকা খাওয়ার ব্যবস্থা করেছে। আলটিমেটলি আর্মেনিয়ার থেকে ভারতীয়দের এয়ারলিফট করে, অর্থাৎ বিশেষ বিমানে করে দিল্লিতে নিয়ে আসা হয়েছে। এবার এখানে একটা টুইস্ট আছে, জানেন তো, ইরান থেকে ভারতীয়দের উদ্ধার করার এই পুরো অপারেশনটার নাম কি দেওয়া হয়েছে জানেন? অপারেশন সিন্ধু। শুনে আপনাদের মুখের মধ্যে একটা মিচকি হাসি খেলে গেল তো? একদম ঠিক, একদম জেনে বুঝেই আমাদের বিদেশ মন্ত্রক এই নামটা ঠিক করেছে। ইরানে পড়তে যাওয়া ভারতীয় পড়ুয়াদের মধ্যে অনেকেই কাশ্মীরের বাসিন্দা। সেই কাশ্মীর যেখানে জঙ্গি হামলা করেছিল পাকিস্তান, যেখানে ওখানে 26 জন ভারতীয় রক্ত ঝরার পর সিন্ধুর জল গড়ানোটা বন্ধ হয়ে গেছে। ভারত সিন্ধুর জল পাকিস্তানকে দিচ্ছে না। তার মানে বুঝতে পারছেন সেই সিন্ধু নামটায় পাকিস্তানিদের কি পরিমাণ অ্যালার্জি এখন। সেই নামেই ইরান থেকে ভারতীয়দের উদ্ধারের নামকরণ করা হয়েছে এবং কাশ্মীরিদের
একটা বড় অংশ ওর মধ্যে রয়েছেন বললাম। অর্থাৎ এটাও বুঝিয়ে দেওয়া হচ্ছে সবার আগে কিন্তু যাদের উদ্ধার করা হচ্ছে তার মধ্যে বেশিরভাগই কাশ্মীরি। বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কাশ্মীর আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ, এদের আমরা বুক দিয়ে আগলে রাখবো, যত চেষ্টাই করো কোনো লাভ হবে না। এবার দেখুন তার সঙ্গে সঙ্গে এই নামটা দেওয়ার মধ্যে একটা যে জিও পলিটিক্স রয়েছে, মানে আন্তর্জাতিক রাজনৈতিক বার্তা রয়েছে, সেটাও তো অস্বীকার করা যাবে না। নইলে এত নাম থাকতে অর্থাৎ সিন্ধু দেওয়া হলো কেন? দেওয়া হলো তো এই কারণে গোটা বিশ্বকে বুঝিয়ে দেওয়া হবে অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি, তারই একটা পার্ট ওই সিন্ধুর জলবন্ধ হওয়া, সেটা এখনও জারি আছে। আর এই অপারেশন সিন্ধু পাকিস্তানের কাটা খায় নুন ছেটাবে, সেটা তো বোনাস। মোদ্দা কথা হলো ভারত ইরান থেকে ঘরের ছেলে মেয়েদের যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে নিয়ে আসছে। সেখানে বাংলাদেশ কি করছে? একে তো ওই বললাম সবাইকে ফেরাচ্ছে না, সবাইকে যে ফেরানো সম্ভব হচ্ছে না সেটা জানিয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক পরিষ্কার, এবং যারা ফেরাচ্ছে তাদেরও দেশে ফেরানো হচ্ছে না, আপাতত কোনো নিরাপদ দেশে রাখার ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়েছে। এবার সেই নিরাপদ জায়গাটা কোথায় ভাবছেন তো? শুনলে চমকে উঠলেও উঠতে পারে। পাকিস্তান। বাংলাদেশিদের ইরান থেকে বের করে প্রথমে পাকিস্তানে নিয়ে আসার পরিকল্পনা করেছে ইউনূসের সরকার। বললাম না, রতনে রতন চেনে, তেমন বাংলাদেশ এখন পাকিস্তানকে চেনে। কেউ কেউ ভাবতেই পারেন এই হাসিনার সরকারের পতনের পর পাকিস্তানের সাথে বাংলাদেশের যেরকম দহরম বড়, ওদের যেরকম বড় ভাই করে, তাহলে এটাই তো হওয়া স্বাভাবিক। এবার যারা ভাবছেন এটা, তারা পুরোটা ভাবছেন না। পাকিস্তানের বদলে এই বাংলাদেশিদের প্রথমে ওমানে নিয়ে যাওয়ার কথা ভেবেছিল ইউনূস প্রশাসন, কারণ ইরান থেকে ওমানে পৌঁছানোটাই সব থেকে সহজ, আর বাংলাদেশিরা তো এই ওমান হয়েই ইরানে যান বেশিরভাগ। কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে বাংলাদেশ পিছিয়ে এসছে। কেন এসছে জানেন? কারণ ইরান আর ওমানের মধ্যে দুর্দান্ত সম্পর্ক। ইতিমধ্যে ইরান থেকে একটা কোনো প্রতিনিধি দল ওমানে চলে গেছে বলেও খবর পাওয়া গেছে। এবার ইরানের সঙ্গে ওমানের সম্পর্ক, সেখানে ইরানের লোকজন আছে, এরকম অবস্থায় যদি বাংলাদেশিদের ওখানে নিয়ে যাওয়া হয়, মানে প্রমাণ হয়ে যায় যে ওমানের কাছ থেকে সাহায্য নিচ্ছে বাংলাদেশ, তাহলে যদি ইসরায়েল ওমানের সঙ্গে সঙ্গে বাংলাদেশের ওপরেও খেপে যায়, ভাবুন। এই রকম সময়ে বাংলাদেশিদের ফেরাতে ইতস্তত করছে, কারণ ইসরায়েলকে চটানো চলবে না। ইসরায়েলের সঙ্গে সঙ্গে আবার রয়েছে আমেরিকা, সেটা এখন গডফাদার, ওরাই তো সব, আপনি বাবা আপনি মা। ফলে এই ইউনূসের একটাই ভয়, যদি ঘাড়ে এসে পড়ে থাবা, এই ভয়ই নাকি ওমানকে এড়িয়ে গেছে বাংলাদেশ। মানে সাধারণ বাংলাদেশিরা যতই ধর্মীয় কারণে ইসরায়েলের বিরুদ্ধে যান, তাদের দেশের সরকার ভয়ের চোটে ইসরায়েল বিরোধী হওয়ার কথা ভাবতেই পারছে না, যার জন্য ওই ইসরায়েল বিরোধী মুসলিম জোটের প্রস্তাবে সই পর্যন্ত করেন। অথচ দেখুন, জামাত আর মৌলবাদীদের পিঠে চেপে সরকারটা চালিয়ে যাচ্ছেন ইউনূস। ভাবা যায়? ইউনূসকে দেখে আপনাদের সেই গানটা মনে পড়ে যাচ্ছে না? জয় করে তবু ভয় কেন তোর যায় না, হায় বিরূপ প্রেম হায় রে। এ তো ইউনূসের জন্যই বোধহয় রবি ঠাকুর লিখেছিলেন, যদিও রবি ঠাকুরকে আর ওরাও পছন্দ করছেন না। বাংলাদেশ কোথায় যাবে? বাংলাদেশ আমেরিকার সাহায্য নিয়ে, তাছাড়া ইসরায়েলের সাহায্য নিয়ে, পাশ্চাত্য দেশগুলোর সাহায্য নিয়ে এই ইউনূস ক্ষমতা দখল করেছে, এবং সেটা দীর্ঘদিনের পরিকল্পনা ছিল। এবং এখানে ডিপ স্টেট এবং দক্ষিণ এশিয়ায় অচল অবস্থা তৈরি করার ক্ষেত্রে ইউনূস তো বড় অংশে দায়ী। সুতরাং বাংলাদেশ যাবে না এখানে তো আর নতুন কোনো ঘটনা নয়। এটা তো আমরা বারবার আগেও বলেছি যে একেবারেই পাশ্চাত্য দেশের দালাল হচ্ছে ইউনূস। একটা কথা আছে বাংলায়, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। এই লাইনটা যদি বাংলাদেশের ক্ষেত্রে খাটাতে চান, তাহলে তো প্রশ্ন উঠবে, মহাজ্ঞানী মহাজন কে? পাকিস্তান নাকি আমেরিকা? আমেরিকা ইসরায়েলের পেছনে আছে, যে ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য ট্রাম্প নাকি আসিম মুনিরকে চাপ দিয়েছেন। দুদিন আগে ওই হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে দেখা করেছেন পাকিস্তানের ফিল্ড মার্শাল। আমেরিকার প্রেসিডেন্ট নাকি মুনিরকে বলেছেন
যে ইরানের প্রতি কোনো রকম পক্ষপাত দেখানো যাবে না, দুর্বলতা দেখানো যাবে না। মানে এই শর্ত যদি পাকিস্তানিরা পূরণ করতে পারে তাহলেই নাকি তাদের সামরিক সাহায্য করার ব্যাপারে আমেরিকা ভেবে দেখবে। এবার ভাবুন, আমেরিকার সাহায্য করার পেছনেও কত রকম ফন্দি ফিকির রয়েছে। এর কারণটা কি? 10ই মে অপারেশন সিঁদুরের দ্বিতীয় ঝটকায় পাকিস্তানের ওই সেনা ঘাঁটিগুলো তছনছ হয়ে যাওয়ার পর পাকিস্তানের একটা মানে অদ্ভুত ফিয়ার সাইকোসিস হয়েছিল। মনে হয়েছিল এই সেকেন্ড ধাক্কায়, এই তৃতীয় ধাক্কায় কি না কি হয়ে যাবে। আমেরিকার হাতে পায়ে ধরেছিল পাকিস্তানিরা। আর তারপরেই ট্রাম্প শতপ্রণোদিত হয়ে সংঘর্ষ বিরতির কথাটা লিখে দিয়েছিলেন। এটা নিয়ে অনেক কথা হচ্ছে, আর না বলাই ভালো। শুধু এইটুকুনি বলা যায়, ট্রাম্প কি জানতেন যে ভারতের হাত থেকে বাঁচতে তাকে ওভার ট্রাম্প করারও চেষ্টা করেছিল পাকিস্তান? মানে ট্রাম্প যতই ভাব দেখান যে তিনিই বিশ্বের রক্ষাকর্তা আর তার হাতেই দুনিয়া নিরাপদ, তার কথাতেই যখন তখন শান্তি নেমে আসতে পারে, এবং যতই আসিম মুনির গিয়ে তাকে বোঝান যে আরে আপনি এই পারমাণবিক যুদ্ধটাকে বন্ধ করেছেন আমাদের সাথে ভারতের মধ্যে, সেই জন্য আপনাকে নোবেল দেওয়া উচিত, কিন্তু আসলে যে এই কোনো কথা সত্যি না সেটা কি ট্রাম্প জানেন? তিনি কি জানেন যে আদৌ তার ওপর ভরসা করেনি পাকিস্তানিরা, তার বদলে আরও কারো হাতে পায়ে ধরেছিল? জানা না যদি থাকে তাতে অবশ্য অসুবিধে নেই, সেটা জানানোর জন্য পাকিস্তানিরাই আছেন। মানে আমাদের কাছে, ভারতের কাছে মার খেয়ে পাকিস্তানিদের পিঠের চামড়া যতই মোটা হোক, পেট কিন্তু এখনও পাতলাই আছে, কোনো কথা চেপে রাখতে পারে না। प्राइम मिनिस्टर ने ऑथराइज किया आर्म फोर्सेस को, डिटेल तय हो गई कि हमने क्या रोल आउट करना है, और वो हमने 4 बजे के बाद शुरू किया। ये उनकी फिर एक बदकिस्मती मैं कहूँगा इंडिया की कि उन्होंने 2:30 बजे फिर वही हरकत कर दी कि जी नूर खान एयरबेस पे, शोरकोट एयरबेस पे, 2 एयरपोर्ट्स पे। तो उसके बाद बाई दी वे उसके बाद विदिन 45 मिनट्स मुझे सऊदी प्रिंस फैसल साहब का फ़ोन आया और उन्होंने मुझे वही बात की कि ब्रदर आई जस्ट अंडरस्टूड कि जी आपकी बात हुई है रूबियो से, और अपना am I authorized to talk to Jaishankar also and convey you are ready if they stop? I say yes brother you can. পাকিস্তানের বিদেশমন্ত্রী পাকিস্তানের প্রথম সারির সাংবাদিককে বলেছেন সৌদি আরব তাদের জন্য নাকি উতলা হয়ে উঠেছিল। সৌদির রাজকুমার নাকি ভারত সরকারকে অনুরোধ উপরোধ করতে চেয়েছিলেন। দেখুন, একটা দেশকে বাঁচাতে আরেকটা দেশ এতটা উতলা তো তখনই হবে আজকের বাজারে, বিশেষ করে যখন সৌদির সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো, যখন আরেকটা দেশ, দ্বিতীয় দেশটা বাঁচার জন্য তার হাতে পায়ে ধরবে। আর তারপরে মজা কি জানেন? পাকিস্তান ভাঙছে তবু মচকাচ্ছে না। একদিকে তারা ওই বললাম আমেরিকায় গিয়ে ওই সমস্ত কথা বলে এসছে, আপনি মা বাপ আপনার জন্যই বাঁচলাম, আবার ওদিকে সৌদির কথা সামনে নিয়ে আসছে। এবং তার থেকেও বড় কথা, এই কান্নাকাটির মাঝখানে পাক সংসদে দাঁড়িয়ে সেখানকার সাংসদরা গজবায়ে হিন্দ বা ভারত দখলে জেহাদের ডাক দিচ্ছেন। ভাবুন তো। এবং এই বক্তব্য কিন্তু এমনি না, এটা পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির কার্যপ্রণালীতে রেকর্ড পর্যন্ত হয়ে যাচ্ছে। এবার এই নথিভুক্ত বক্তব্যকে যদি ভারত খুব সিরিয়াসলি নিয়ে নেয়, ভারতের যা এ ব্যাপারে অলরেডি ঘোষণা, মানে যাকে ওয়ার ডক্ট্রিন বলে, তাতে কিন্তু এই হুঙ্কারের জন্য যে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার ভারতের রয়েছে। অর্থাৎ আমাদের দেশের বিরুদ্ধে সন্ত্রাসের চেষ্টা হচ্ছে, এই সন্দেহে ভারত কিন্তু অপারেশন সিঁদুরের থেমে থাকা ওই মিসাইল টিসাইলগুলো আবার ছেড়ে দিতে পারে। खुरासान ईरान में भी एक शहर का नाम है, खुरासान अफगानिस्तान का पुराना नाम है, और इधर से काली पगड़ियों वाले उठेंगे और वो दीन की हिफाजत करेंगे। ये हदीस है, मुस्तनद हदीस है, और ग़ज़वा हिंद की तरफ भी इशारा किया है। ये मुसलमान जो होंगे ये गालिब आ जाएंगे कुफर पे, यहूदियों पे और ईसाइयों पे इंशाअल्लाह। और ये एक यहूदी चट्टानों के पीछे छुपेंगे और वो चट्टान आवाज़ देंगे कि इधर यहूदी छुपाए, आओ इसे कत्ल करो, तो मुसलमान उसे कत्ल करेंगे। पाकिस्तान इस वक्त मेरे ख्याल में इस्लामी दुनिया का हेडक्वार्टर है, बेस कैंप है। फिर जो वो हिंदू होता है
तो उसके खिलाफ तो जज्बा ही कोई और होता है। দেখুন এই বক্তব্যগুলো শোনালাম আপনাদের একটাই কারণে, এটা বোঝাতে যে একটা দেশ কোন মানসিকতায় চলে, তাদের সাংসদদের মানসিকতা কীরকম। আজকের দিনে এই 2025-এ দাঁড়িয়ে ধর্মের দোহাই দিয়ে আরেকটা জাতিকে সারাক্ষণ কতল করার কথা ভেবে যাচ্ছে। এই দেশটার কোনোদিন উন্নতি হবে? আর এই দেশটার বিরুদ্ধে কোনো সময় অস্ত্র ধরলে সেটাকে অন্যায় বলা যাবে? দেখুন এই যে বক্তব্যগুলো রাখলো, এই বক্তব্যগুলো রাখার সঙ্গে সঙ্গে বলল পাকিস্তান হচ্ছে এখন মুসলিম দুনিয়ার নাকি হেডকোয়ার্টার, এমন হেডকোয়ার্টার যে ইসরায়েলের বিরুদ্ধে ওই নিজেদের দেশে দাঁড়িয়ে গলাবাজি করছে, সামনে গিয়ে কিছু করার ক্ষমতা নেই। আমেরিকা বকবে, বাড়াবাড়ি কিছু করার ক্ষমতা নেই। গজবাহি হিন্দ মানে ভারত দখল করে নেওয়ার কথা বলবে নিজের দেশে বসে। আগবারই এবার কিছু করতে গেলে 50 বার ভাববে, কারণ কি ঠ্যাঙানি খেয়েছে তারা জানে। সবথেকে বড় কথা কি জানেন? পাকিস্তানের সংসদে গলাবাজিটা কবে হলো? বুধবার। ভারতের অপারেশন সিন্ধু নামটা কখন জানা গেল? বুধবার। আসিম মুনির ওয়াশিংটন ডিসিতে বসে ট্রাম্পের সাথে খাওয়া দাওয়া করবেন, এটা কখন জানা গেল? সেটাও ওই বুধবারই। কিন্তু কোনটা আগে কোনটা পরে জানা গেছে একটু ভেবে দেখলেই অনেক উপাদান পাওয়া যাবে। কিন্তু দেখুন, পাকিস্তানের সেনাপ্রধানের সাথে মার্কিন প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজ আগেও হয়েছে। জেনারেল আইয়ুব খান, জিয়াউল হক বা পারভেজ মুশারফ এরা সবাই ওই ওয়াশিংটন ডিসিতে মধ্যাহ্নভোজ সেরেছেন, কিন্তু সেগুলো রাষ্ট্রপ্রধান হওয়ার পর। ইতিহাসে প্রথমবার আসিম মুনিরকেই বিরল সম্মানটা দিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। আর সেটা জানার পরেই কি পাল্টা চাপ বাড়াতে অপারেশন সিন্ধু নামটা দিল ভারত। মনস্তাত্ত্বিক চাপ হতে পারে। ওই জল চুক্তি ভঙ্গের কথা মনে করিয়ে আরেকটা চুক্তির কথাও কি মনে করানো হলো? 88-তে ওই ভারত পাকিস্তানের মধ্যে যে পারমাণবিক চুক্তি হয়েছিল তার কথা। সিন্ধু জল চুক্তি যেরকম বাতিল করা হয়েছে, মানে স্থগিত করা হয়েছে আপাতত আর কি, স্থগিত মানে আলটিমেটলি ওটা বাতিলের খাতাতেই গেল আর কি। ঠিক সেইভাবে কি পাকিস্তান আর আমেরিকাকে বার্তা দেওয়া হলো প্রয়োজনে পারমাণবিক চুক্তিটাও ভারত ওরকম ডাস্টবিনে ফেলে দিতে পারে। যেভাবে ঘরে ঢুকে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে, সেভাবেই অদূর ভবিষ্যতে পাকিস্তানের পরমাণু ঘাঁটিও নিশানা হতে পারে। দেখুন, কাউকে থাপ্পড় মারার চেয়ে মারবো করাটা অনেক বেশি মানসিক চাপে। মারবো করে আতঙ্ক রেখে আচমকা মেরে দেওয়াটাও কিন্তু একটা কৌশল। গত বছর ব্রিক্স ইউনিয়নে এরকমই একটা আতঙ্কের আভাস তৈরি করা হয়েছিল, মানে আমেরিকাকে সেই আভাসটা দেওয়া হয়েছিল। কি শোনা গেছিল তখন? শোনা গেছিল ব্রিক্স দেশগুলো, মানে যাতে ভারতও আছে, তারা আলাদা কারেন্সি নোট টাকা তার তৈরির ভাবনা চিন্তা করছে। 1 বছর ধরে জল্পনা স্তরেই ছিল ব্যাপারটা, কেউ কিছু শোনেনি। সারা পৃথিবীতে আন্তর্জাতিক বাণিজ্য হয় সবটাই ওই ডলারের ওপর নির্ভর করে। এই ডলারের দামের সঙ্গে বিভিন্ন দেশের টাকার দামের যে ভারসাম্য, সেটার ওপর সে দেশের অর্থনীতি অনেকটা নির্ভর করে। এবার তাই ব্রিক্সের মানে এই ঘোষণাটা বা ভাবনাটায় দেশ জুড়ে কেন পৃথিবী জুড়ে শোরগোল পড়ে গেছিল। এবার তাহলে কি হবে, ডলারের কি হবে? কিন্তু ওই বললাম, তারপর বহুদিন কিচ্ছু শোনা যায়নি, সব চুপচাপ। কিন্তু ওই পেহেলগাঁও হামলা পরবর্তী ভারত পাকিস্তান পরিস্থিতি, রাশিয়া ইউক্রেন আবহ আর ইরান ইসরায়েল যুদ্ধ, আন্তর্জাতিক স্তরে যখন জলটা অনেক দূর গড়িয়ে গেছে, যখন সব কটা জায়গায় আমেরিকা দাদাগিরি করার চেষ্টা করছে, রীতিমতো নাক গলিয়ে দিয়ে দাদাগিরির চেষ্টা করেছে, তখনই আবার ওই মোক্ষম জিনিসটা বাজারে এসে গেল। এই সময়টার জন্য কি অপেক্ষা করছিল ভারত সহ ব্রিক্সের বাকি দেশগুলো? ওই বলে না, পিপিলিকার ডানা ওঠে মরিবার তরে। আমেরিকার যে জোর, সেটা সামরিক জোরের থেকে অনেক বেশি অর্থনৈতিক জোর, তাদের বাণিজ্যিক জোর। আমেরিকার ডানা কতটা উঠতে পারে সেটাই কি দেখা হচ্ছিল? ভারত, রাশিয়া, চীন, ব্রাজিল বা সাউথ আফ্রিকার মতো দেশগুলো সময় মাপছিল। দেখুন, জুলাইয়ের 6 আর 7 তারিখ ব্রাজিলের রিও ডি জেনেরোতে ওই ব্রিক্সের গুরুত্বপূর্ণ বৈঠক যে হচ্ছে, তার আগে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের তরফে একটা নোট সামনে আনা হয়েছে।
রুবল। নোটে ভারত সহ 5টা দেশের ফ্ল্যাগ দেখা গেছে। বলা হচ্ছে এটাই ডলারের পরিবর্তন হিসেবে ব্রিক্সের নতুন টাকা। এই 5টা দেশ যদি এই টাকা দিয়ে নিজেদের মধ্যে বাণিজ্য করবে বলে একবার চুক্তি করে ফেলে, আমেরিকার কি হবে বুঝতে পারছেন? দেশগুলোর কথা আরেকবার ভাবুন। ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল এবং সাউথ আফ্রিকা, মানে এদের সম্মিলিত জনসংখ্যা, এটা তো পৃথিবীর মানে অধিকাংশ জনসংখ্যার কাছাকাছি আর কি। বাকি সবটা মিলালের কাছাকাছি আসবে না, অর্ধেকের বেশিরভাগ। এবার এরা যদি সবাই মিলে এই নতুন ব্রিক্সের মুদ্রাতে নিজেদের লেনদেনগুলো সারতে শুরু করেন, তাহলে ডলারের একচ্ছত্র আধিপত্য তো মাটিতে মিশে যাবে। ডলারের তুলনায় টাকার দাম বাড়লো না কমলো তাতে তো আর কিচ্ছু আসে যাবে না, বুঝতে পারছেন? এবার কেন ওই আমেরিকার প্রেসিডেন্ট গত কয়েকদিন ধরে সব কিছুতে ঝাঁপিয়ে পড়ছিলেন, কেন এত উতলা হয়ে যখন যা ইচ্ছে বলে যাচ্ছিলেন? এই ধাক্কাটা যদি সত্যি বাস্তবে দেওয়া যায় তাহলে কিন্তু বিশ্ব বাণিজ্যে ডলারবিহীন একটা নতুন মানচিত্র আঁকা হবে। এটাই আপাতত আমেরিকার বিরুদ্ধে ডলারাইজেশনের ওষুধ। হাতে না মারতে পারলে ভাতে মেরে দাও। এই অপারেশন সিঁদুরের ওই কাইনেটিক আর নন কাইনেটিক ধারণা যেটা ভারত দিয়েছে, একটা সরাসরি আঘাত আর একটা পরোক্ষে আঘাত, এই সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখার মতো, ওই সব কিছুটা হাতে কিছুটা ভাতে। অনেকের কাছে এই রাশিয়ার নোটের খবরটা পেয়ে ট্রাম্প জাস্ট পাগল হয়ে গেছে। সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো দেশ যদি এই নোট ব্যবহার করে তাহলে তিনি 150% ট্যারিফ বসাবেন। এই ট্যারিফের লাভ্যাংশটা কীভাবে নেবেন? ডলারে নাকি ব্রিক্সের টাকায়? About BRICS, you know, the BRIC states, there are like 6 of them, and they were trying to destroy our dollar. They were going to say, you know, they wanted to create a new currency. They probably wanted to use the yuan. China, they wanted to use the yuan. And Biden said, well, this is a tough situation. There's not much we can do about that. We can't help that. I said, oh, we can help it. So when I came in, the first thing I said is any BRIC state that even mentions the destruction of the dollar will be charged a 150% tariff. মজাটা কি জানেন? ভারতের অন্তত ভারতকে এই সমস্ত ধমকে চমকে খুব একটা লাভ হবে না, রাশিয়াকেও লাভ হবে না। তার কারণ এই সমস্ত দেশগুলোর থেকে তাদের দেশে রফতানি তত বেশি হয় না যতটা এই দেশগুলো ভারতে রফতানি করে তত বেশি। এবার ভারত যতটা আমদানি করে তার ওপর যদি ভারত উল্টে ট্যাক্স বসায় একই হারে, তাহলে তো আমেরিকার বেশি ক্ষতি। মাঝ সমুদ্রে জাহাজ উল্টালে খড়কুটোকে আঁকড়ে ধরতে হয়। ট্রাম্পও কি বাঁচার তাগিদে সেটাই করছেন? এক্ষেত্রে তার খড়কুটো কি? ওই শান্তি পুরস্কার, নোবেল শান্তি পুরস্কার। এবং তাই জন্যই ওই যখন আসিম মুনির বললেন যে ওনাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত, কি খুশি হয়েছেন ভাবুন তো। তাকে একদম পুরো নেমন্তন্ন করে বসে আছেন। আসলে এইটা তার একটা মনে হচ্ছে যে তাকে খানিকটা ভাসিয়ে রাখতে পারে এই বাজারে, বুঝলেন তো? কিন্তু মুশকিল হচ্ছে বাকি মানুষজন কি ভাবছে সেটা তো তিনি ভাবছেন না। বাকি মানুষজন ডেফিনেটলি ভাবছে যে এখনও যে পাননি বাঁচা গেছে। শান্তির নোবেল না পেয়ে যেভাবে অশান্তি লাগিয়ে দিয়েছেন, তাদের নোবেল পাওয়ার পর না জানি আর কি করবেন। আর এই ব্যাপারে আমাদের চোখের সামনে তো মোহাম্মদ ইউনূস রয়েছেন, তিনি তো দেখিয়ে দিয়েছেন যে অশান্তি করার লোকেরা যদি শান্তির নোবেল পান তাহলে কি লেভেলের অশান্তি বাঁধাতে পারে। ইউনূস তো গোটা বাংলাদেশে অশান্তি পাকিয়ে বসে আছে। যে জামাতকে সঙ্গে নিয়ে গত জুলাইতে হাসিনাকে দেশছাড়া করেছিলেন, 1 বছর যেতে না যেতেই এখন সেই জামাতই তো পারলে তাকে তাড়ায়। আসলে ইউনূস জানেন এই জামাত আসলে ফ্র্যাঙ্কেস্টাইন। ইউনূসের হাতে নবজন্ম হয়েছিল, এবার ইউনূসকেই শেষ করার পালা। তাই ইউনূস ওই জামাতিদের খুশি করতে লজ্জার শেষ সীমাটুকু নিয়েও অতিক্রম করেছেন। কি করেছেন জানেন? যেটা করেছেন সেটা নিজেদের পায়ের তলার থেকে মাটি কাটার থেকে খারাপ কিছু নয়। দেখুন, একটা দেশের পায়ের তলার মাটি, জমি, সেটা কি? তার ঐতিহ্য, তার শিক্ষা, তার সংস্কৃতি। এবার এইখানে এতদিন ধরে তারা রবি কবির গানে
কবিতায়, লেখায়, নজরুলের বাক্যে সব কিছু নিয়ে তারা এর গায়ের মধ্যে সেই ওমগুলো মেখে, সোজা কথায় রবি ঠাকুর আর কাজী নজরুলের ওমটা মেখে বাংলাদেশ নিজেদের সংস্কৃতি মনস্ক একটা জাতি হিসেবে তুলে ধরছিল। যেটুকুনি আছে সেটুকুনি এইগুলো এদের ধরেই ছিল। কিন্তু তাদেরই যখন ছেটে ফেলার চেষ্টা হলো, তার মানে তো বাংলাদেশ আসলে নিজের পায়ের তলার মাটিটাই সরাতে শুরু করলো। এর আগে রবি ঠাকুরের মিউজিয়াম বাড়িতে সেখানে হামলা হয়েছিল, ভাঙচুর হয়েছিল। এবার কাজী নজরুল ইসলামকেও তো রেয়াত করা হলো না, তার ভাস্কর্য ভাঙা হলো। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির একটা ভাস্কর্য ছিল, ভাস্কর্যটা ছিল, তার নাম ছিল অঞ্জলি লহমর, দুটো হাতে নিবেদনের ভঙ্গি। কেন ভাঙা হলো? বাংলাদেশের সমস্ত সংবাদপত্রে নিন্দার ঝড় উঠেছে। আজ 121 জন বিশিষ্ট শিক্ষাবিদ এই নিয়ে সম্মিলিত প্রতিবাদ জানিয়েছে, কিন্তু তাতে ইউনূস সরকারের কিছু যায় আসে? কিচ্ছু না। ভাঙলেন কেন? শুধু এই কারণে যে ভাস্কর্যটা হাসিনার আমলে তৈরি, নাকি রেগে যাওয়াটা আসলে ওই আরও রেগে যাওয়া জামাতকে সন্তুষ্ট করা? তিনি কি এটাই দেখাতে চাইলেন যে অঞ্জলি তো প্রধানত হিন্দুদের রীতি, ভেঙে দিলাম সেই জন্যে, এই বলে কি জামাতকে তুষ্ট করতে চাইলেন? ওই বললাম না, পায়ের তলার মাটি কাটলে কি হয় সেটা বাংলাদেশ বুঝছে। দেখুন বাংলাদেশে যা হচ্ছে তাতে ওই যা বললাম, তাদের পায়ের তলার থেকে মাটি সরে যাচ্ছে। শিল্প সংস্কৃতি সব পেছনের সারিতে, বেকারত্ব দেশজোড়া, সামনে ধর্মীয় উন্মাদনা, আর কিচ্ছু নেই, সর্বনাশের হাতছানি। ওই বললাম পায়ের তলার মাটি চলে গেলে এটাই হয়। আমাদের পশ্চিমবঙ্গেরও কি সেটা থেকে কিছুটা শিক্ষা নেওয়া উচিত না? পায়ের তলার থেকে মাটি সরলে কি হবে? পশ্চিমবঙ্গের পায়ের তলার থেকে মাটি, বালি সব কিছুই তো সরে যাচ্ছে। বাঁকুড়ার বেলেখালিতে দ্বারকেশ্বর নদ থেকে বালি তোলার কাজ হচ্ছিল, সেই সময় জলে আটকে গেছিল অনেকগুলো লরি। পূর্ব বর্ধমানের কাছে গলসিতেও ওই দামোদর অনেকগুলো লরি ডুবেছে। এবার কেন বলছি এগুলো আমাদের পায়ের তলার থেকে বালি তুলে নিচ্ছে? কারণ বৈধ বালি খাদানের পাশাপাশি নিয়মিত তো আপনাদের অবৈধ বালি খাদান থেকে কিভাবে বালি তোলা হচ্ছে সে খবর TV9 বাংলা দেখিয়েছে বিভিন্ন জায়গায়। এবার এই যে দামোদরে বালি তোলার যে বালি খাদান, সেখানে তো 18 তারিখের পর বালি তোলা নিষেধ ছিল। ডেডলাইন পার হয়ে গেলেও বালি কিন্তু তোলা হচ্ছিল। দ্বারকেশ্বরেও সেই ডেডলাইন থাকার কথা, প্রতিবারই থাকে, কিন্তু এবার নাকি বাঁকুড়া জেলা প্রশাসন কোনো কারণে সময়সীমা দিয়ে উঠতে পারেনি। এবার দেখুন এই একই ঘটনা অতীতে কিন্তু আমরা শিলিগুড়িতেও দেখেছিলাম, তারপর হরকা বান কী অবস্থা করেছিল আপনারা দেখেছেন। এক্ষেত্রেও তো এইভাবে যত্রতত্র বেআইনিভাবে বালি কেটে নেওয়ার ফলে নদী খাত যে কোনো সময় পরিবর্তন হয়ে যাচ্ছে, নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে। একটা বড় সর্বনাশ আমাদের জন্য অপেক্ষা করছে, জানেন তো। প্রশাসন সতর্ক নয়, তাই প্রকৃতি কি সতর্ক করে দিল? দেখুন কীভাবে দাঁড়িয়ে রয়েছে সব এই লরিগুলো। মানে এরা তো এক্সপেক্টই করেনি যে এই সময় হঠাৎ করে এই রকম বান আসবে। এটা প্রকৃতির প্রতিশোধ, শিক্ষাদান। যদি তাই হয় তাদের থেকে তো শিক্ষাটা নেওয়া উচিত। আসলে কি জানেন তো, আমাদের সরকার, আমাদের প্রশাসন, আমাদের রাজ্যের বিরোধী নেতারা তারা মনে করেন তাদের হাতে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, কিন্তু আসল সমস্যাগুলো সেগুলো রাজ্যের মানুষ বুঝতে পারে। তারা যে ওই নেতারা যে সমস্যাগুলোকে বড় বলে মনে করেন সেগুলো সমস্যা নয়, আসল সমস্যাগুলো আপনি আমি জানি। এই যে বর্ষার শুরুতে, বর্ষা এখনো শুরু হয়নি, শুরু হতে না হতেই বন্যার আতঙ্ক একটা বিস্তীর্ণ অঞ্চলকে গ্রাস করে ফেলেছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলির বেশ কিছুটা অংশ শোচনীয় দশায় চলে গেছে। এর মধ্যেই ঘাটাল, ঘাটালের কথা বললে আপনারা বলবেন কি নাম করলেন। ও ছোটোবেলার থেকে শুনে আসছি একটু বৃষ্টি হলো ঘাটাল ডুববে, এটাই ওদের ভবিতব্য। তাতে আর ভেবে লাভ কী হবে? ওই মাঝে মধ্যে ভোট এলে ওই ঘাটালের প্রজেক্টের ব্যাপারে কিছু কথা শোনা যাবে, তারপর আবার যথারীতি যে তিমিরে যে জলের তলায় সেই জলের তলায় ঘাটাল চলে যাবে।
সেদিন শুনছিলাম এক জায়গায় একটা সতীপীঠ আছে জানেন তো, জলের নিচে থাকেন মা, বছরে একদিন পুজোর সময় তাকে তোলা হয়। এই ঘাটালেরও সেই অবস্থা, জলের তলায় থাকে, মাঝে মধ্যে গরমকালে একটু উঠে আসে আর কি। চন্দ্রকোনার বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই নদী বাঁধ ভেঙে গেছে, এলাকা প্লাবিত, চাষের জমি জলের তলায়, চাষির মাথায় হাত। অনেক জায়গায় ব্রিজ ডুবে গেছে, বাঁকুড়ার গন্ধেশ্বরীর মানকানালি ঈদ সেতু, শিলাবতীর শিমলাপাল সেতু, 5-6 জায়গায় বাঁশের সাঁকো ভেঙে গেছে। মানে আমি বলছি বিস্তীর্ণ অঞ্চল যে এইভাবে জলের তলায় চলে যাচ্ছে, সেগুলো কিছুতেই কেন সামলানো যায় না? শাসকের একটা চেনা সিলেবাস আছে জানেন তো, এই সিলেবাস মেনেই সব সময় তারা উত্তর দেন। সুতরাং এই ক্ষেত্রেও আপনার নতুন কিছু এক্সপেক্ট করবেন না। একে হচ্ছে বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে ডিভিসি জল ছাড়া, সব মিলিয়ে কিছু জায়গায় সেটা রাজ্য সরকার প্রশাসন তারা সবটা দেখছেন। এখন যদি কোথাও ভারী বর্ষণ হয় বা লাগাতার বর্ষণ হয়, তার সঙ্গে যদি একেবারে অপ্রত্যাশিতভাবে দুম করে বেশি জল ছেড়ে দেয়, তো সেই জায়গাটাতে তো নিশ্চিতভাবে মানুষ সমস্যায় পড়বেন। এটা তোমরা বারবার ধরে বলে আসছি। এই সরকার হচ্ছে অনেকটা ওই যে টেকো মাথায় চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর মতন সরকার। ফলে স্বাভাবিকভাবে এই ধরনের অভিযোগ করাই যে সরকারের একমাত্র কাজ। তারা অভিযোগ করবে এবং সেই অভিযোগের সারবত্তা থাকবে না, এটাই স্বাভাবিক। বাংলার একাংশের যখন বানভাসী হওয়ার খবর এলো, আমরা জানতাম এটা ডিভিসির ঘাড়ে দোষটা পড়লো বলে। ওই নন্দ ঘোষকে যে কুণাল ঘোষ দোষ দেবেনি, এটা নিয়ে আমাদের কোনো সংশয় ছিল না। ওই পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার যে অঞ্চল প্লাবিত হয়েছে, দেখুন তার সঙ্গে কিন্তু ডিভিসির দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। ডিভিসির জল দামোদর আর মুন্ডেশ্বরী হয়ে উপকূলের দিকে চলে যায়, আর তার সাথে শিলাবতী, গন্ধেশ্বরী, কেঠিয়া, ঝুমি, দ্বারকেশ্বর, এগুলোর কোনো সম্পর্ক নেই। পুরুলিয়া, বাঁকুড়ায় প্রবল বৃষ্টি হয়েছে, তাই নদীগুলো ফুসছে। অর্থাৎ নন্দঘোষ ডিভিসি সেইভাবে জল ছাড়ার আগেই বন্যার আতঙ্ক। রাজ্যের জলই রাজ্যের নদীর দুকুল ভাসিয়ে দিচ্ছে। তাই শাসকের দ্বিতীয় যুক্তি ওই সেকেন্ড নন্দঘোষ, বৃষ্টি। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড, ওই ক্যাচমেন্ট এরিয়ার সব জল নামছে। মানে প্রাকৃতিক যা যা নিয়ম আছে সেগুলো সব বদলে গেলে তবে মানুষের দুর্ভোগ একটু কমবে। তাতে যে মানুষ গরমে পচে মরবে, একদম চাষবাস ডকে উঠবে, সেটা কেউ ভাববেন না। সেচমন্ত্রী যা বললেন তাতে কিন্তু সত্যি ভুল নেই। বাঁকুড়া, পুরুলিয়া অনেক জায়গায় একদিনে 150 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হয়েছে, ঠিক। কিন্তু কখন হয়েছে? বর্ষার শুরুতে। দক্ষিণবঙ্গে বর্ষার বয়স তো মাত্র 2-3 দিন। এখনও তো পশ্চিমের নদী নালা, খাল বিল বেশিরভাগই শুকনো, তাতে এই অবস্থা। এই যে জায়গাটা এত দিনেও ঠিক করা গেল না, এর কারণ কি? এর কারণ কি ওই প্রকৃতির ওপর খোদ্দারি করা এবং বাকি জায়গাগুলোতে নজরদারির অভাব? বাংলার নদীতে সেই জন্যই কি জল ধারণ ক্ষমতাটা কমে আসছে? নদী খাত কি অগভীর হয়ে যাচ্ছে, সরু? পার কি দখল হয়ে যাচ্ছে? নদীর ওপর আবর্জনা স্তূপ? দেখুন, এই প্রশ্নগুলো যদি করেন না, প্রত্যেকটা ক্ষেত্রেই ওখানকার ওই চারপাশে থাকা গ্রামবাসীরা একদম হ্যাঁ বলে উত্তর দেবেন সমস্যার। এবার যুক্তি হিসেবে যেটা উঠে আসছে, পরিকল্পনা ছাড়াই নদীতে কজওয়ে তৈরির কথা আর বেলাগাম ওই বালি তোলার কথা, যেটার কথা আবার বলছিলাম। অর্থাৎ আমরা নিজেরাই আসলে নিজেদের পায়ের তলার মাটি কাটছি, সেই জন্য প্রকৃতি আমাদের শাস্তি দিচ্ছে। বাঁধ ভাঙবে তো, কেউ রুখতে পারবে না। ক্ষতি হবে, কয়েক হাজার বিঘা জমি যাবে, ঘর বাড়ি যাবে, ভাসবো, গাছের ডালে উঠে বসবো। সরকার তো জানেনি এখানে মানুষ আছে। ভোটের সময় হলে তারা চিনে, তারা গদির লোভে ছুটে আসবে, ভোট দাও, আমরা গদিয়ে বসবো। আর বন্যা এলে চিনেনি কেউ। এইখানের এই অবস্থা 1978 সালেও এইরকম আমরা দেখিনি। 78 সালের পরেই প্রথম বন্যা দেখছি। কজওয়েগুলো কি হচ্ছে, মুখ বন্ধ হয়ে যায়। সাধারণভাবে একটা কালভার্ট দেওয়া থাকে, সেই কালভার্টে পাইপের মুখগুলো যদি ওই আগাছা পূর্ণ হয়ে যায়, তাহলে জল ন্যাচারালি জল পাস হতে পারবে না। কজওয়ে তো 100% দায়ী। এত কম হাইটে পুল হলে হয় নাই, আরও হাইট করে ব্রিজ বানাতে হবে। মূল কারণ নদীর
স্বাস্থ্যের উপরে আঘাত, যেখানে সেখানে যখন তখন অপরিকল্পিতভাবে নদীকে বেঁধে দেওয়ার চেষ্টা, এটা একটা বড় কারণ। তার সঙ্গে বালি উত্তোলন, এগুলো হলো মানুষের সমস্যা, বুঝলেন তো? প্রত্যেকের বক্তব্য শুনলেন এবং তারা এটাও জানেন যে নেতারা ভোট নিয়ে ব্যস্ত থাকবেন, এসবের দিকে নজর দেওয়া তাদের সময় নেই। আরও অনেক কিছুই তো হচ্ছে, সেগুলো নিয়েও কি নেতাদের নজর দেওয়ার সময় আছে? আছে তো বটে, খানিকটা অন্যভাবে নজর আর কি, অন্য নজরে দেখেন তো তারা। এই ধরুন এই যে সি এবং ডি গ্রুপের লোকেদের ভাতার জায়গাটা আপাতত স্থগিত করে দিল হাইকোর্ট। সরকার ভাতা দিতে চেয়েছিল কিন্তু দেওয়া যাবে না। এবার এটার জন্য আদালত দায়ী, অথবা ধরুন এই চাকরি বিতর্ক, এটার ক্ষেত্রেও আদালত দায়ী। এই জল ছাড়া ফাড়া এগুলো নিয়ে তো আবার হ্যাঁ এখানে ডিভিসি দায়ী। আবার 100 দিনের কাজ সেটা বন্ধ, সেটাকে চালু করতে বলা হয়েছে। 100 দিনের কাজটা বন্ধ হয়েছিল কেন? কারণ কেন্দ্র টাকা দিচ্ছে না, সুতরাং কেন্দ্র দায়ী, অর্থাৎ অন্য সবাই দায়ী। এইগুলো নিয়ে লড়াই হয়, জানেন তো। এবং সেটা নিয়ে ধরুন সরকার যাকে যা দোষ দেবার দিচ্ছেন, বেশিরভাগ সময় কেন্দ্রকে দিচ্ছেন। এবার বিজেপি তারা আবার সরকারকে দোষ দিচ্ছে, বলছে ওরা এটার হিসেব দিচ্ছে না, ওই হিসেব দিচ্ছে না, এই সমস্ত চলছে আর কি। মাঝখান থেকে মরছে কারা? সাধারণ মানুষ। তারা বলছেন এই আসল দুর্নীতির কথা কেউ বলছে না। আর দুর্নীতির কথা তো আছে, তাদের সাধারণ মানুষের মত হচ্ছে এই দুর্নীতির জন্যই এই যে লোকগুলোর চাকরি গেছে, যার জন্যই ভাতা দেওয়ার প্রশ্নটা আসছে, সেটা সব দল ভুলে গেছে। এই দুর্নীতির জন্য এই যে 100 দিনের টাকা আসা বন্ধ হয়েছে, তার জন্য 100 দিনের কাজ বন্ধ, এটা সবাই ভুলে গেছে। এরা এখন রাজনৈতিক চর্চা করছে। তাহলে সবাই বলছেন আসলে কেউ এই গণ্ডগোলগুলোর, বিতর্কগুলোর গোড়াতে যাচ্ছে না, সমস্যাগুলোর গোড়াতে যাচ্ছে না। এরা খুব ভুল বলছে, জানেন তো। সরকার তারা একদম গোড়াতে চলে গেছে এবং বিরোধীরাও একদম গোড়াতে চলে গেছে। একমাত্র রাজনৈতিক নেতারাই এটা পারে। তারা আসল আমরা আমাদের দেখার নজরটা না খুব ছোট্ট, তাদের নজর বিস্তৃত। আমরা দেখি সামনে এই যেরকম 100 দিনের কাজ বা এই চাকরি যাওয়ার যে শিক্ষকদের বা গ্রুপ ডিসির কর্মচারীদের, এর পেছনে আমরা দেখি দুর্নীতি রয়েছে। সরকার বা বিরোধীরা কি দেখেন? তারা অনেক দূরটা গিয়ে দেখেন, আরে এই বিতর্ক, এই দুর্নীতি, এগুলো সব হতো যদি না পশ্চিমবঙ্গ থাকতো। সুতরাং পশ্চিমবঙ্গের জন্ম কবে, এইটা নিয়ে একটা বিরাট একদম পুরো গোড়ায় চলে যাওয়ার একটা বিতর্কে জড়িয়ে গেছে রাজ্য সরকার আর বিরোধীরা। আসল একদম গোড়াতে চলে গেছে। যদি না থাকতো পশ্চিমবঙ্গ তাহলে তো এসব হতোই না। সুতরাং জানতে হবে যে পশ্চিমবঙ্গের গোড়াটা ঠিক কীভাবে হলো। দেখুন কলকাতার জন্মদিন কবে, এটা নিয়ে কিন্তু কোনো ঝামেলা নেই, বিতর্ক আছে। অনেকে বলে 1690 সালের 24শে আগস্ট জব চার্নক সুতানটি গোবিন্দপুর কলকাতায় 3টে গ্রাম নিয়ে আজকের কলকাতা তৈরি করেছিলেন, তাই ওটাই জন্মদিন। আবার অনেকে বলে না 1688 সালের 22শে জুন চার্লস আয়ারের একটা চিঠিতে প্রথমবার ক্যালকাটা নামের উল্লেখ ছিল। এবার খেয়াল করে দেখুন, বিতর্ক থাকলেও রাজনীতির সংঘাত নেই। প্রশ্ন হচ্ছে নেই কেন? কারণ জব চার্নক ধর্মে খ্রিস্টান ছিলেন, আর বাংলার রাজনীতির পরিচিত বড়ে কি হিন্দু আর মুসলমান, তাই কলকাতা বেঁচে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গ না, ও তো একদম গোড়া, এক জন্মদিন নিয়ে তাই এখন একদম টানাটানি। আর সেই টানাটানির জেরে নাজেহাল অবস্থা। এবার বিজেপি কেন 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস বলছে, আর তৃণমূলই বা কেন 1লা বৈশাখকেই পশ্চিমবঙ্গ দিবস মানছে? বিজেপির 20শে জুনে হিন্দুরা জড়িয়ে, আর তৃণমূলের 1লা বৈশাখে হিন্দুর পাশাপাশি মুসলমান তথা গোটা বাঙালি জড়িয়ে। মোদ্দা কথা হলো সবার মধ্যে একটা বার্তা দেওয়ার ব্যাপার আছে এই ভোট ব্যাংককে। তাই কলকাতার জন্মদিনের সংঘাত নেই, কিন্তু পশ্চিমবঙ্গ দিবস নিয়ে এখন তীব্র ঝামেলা। 20শে জুন বাংলা ছাড়াও সরকারিভাবে দেশের সব রাজ্যে পশ্চিমবঙ্গ দিবসের ডাক দেওয়া হয়েছে। লক্ষ্য বাংলা, বৃহত্তর স্বার্থ ওটা গোটা দেশের ভোট ব্যাংকের সঙ্গে জড়িয়ে। দেখুন 16ই আগস্ট 1946 গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল। দেশভাগ আর স্বাধীনতার দোরগোড়ায় হিন্দু আর মুসলমানের মধ্যে সংঘাত হয়েছিল। মাত্র 72 ঘন্টায় কলকাতায় 4000 মানুষের মৃত্যু হয়েছিল।
মৃতদের বেশিরভাগই ছিলেন হিন্দু। আর তারপর 20শে জুন 1947 আজকের দিনেই পশ্চিমবঙ্গ বিধানসভায় একটা ভোটাভুটি হয়েছিল। সেই ভোটাভুটিতেই বাংলা থেকে গেছিল ভারতের মধ্যে। আর 4000 হিন্দুর মৃত্যুর স্মৃতি জাগিয়ে রাখতেই এই দিনটাকে তাই জন্য বেছে নিয়েছে বিজেপি। আর তাতে প্রয়োজনে জ্যোতি বসুকে কুর্নিশ জানাতেও তাদের কোনো দ্বিধা নেই। বিজেপি বারবার বলে সেদিন বিধানসভার ভোটাভুটিতে না জিতলে পশ্চিমবঙ্গ পূর্ব পাকিস্তানে চলে যেত। আর সেই ভোটে বাংলার পক্ষে মানে ভারতে থাকার পক্ষে ভোট দিয়েছিলেন জ্যোতি বসু। তাই প্রয়োজনে মার্ক্সবাদী জ্যোতি বসুকে বরণ করতেও পিছপা নয় বঙ্গ বিজেপি। এবার তৃণমূল এটাকে সেটিং বলতে পারে। তবে বিজেপি কিন্তু আরেকজন মার্ক্সবাদীরও বন্দনা করে। তিনি কে বলুন তো? জয়প্রকাশ নারায়ণ। চমকে গেলেন তো? বিদেশে পড়তে গিয়ে জয়প্রকাশ নারায়ণও ওই দাস ক্যাপিটালে মুজেছিলেন, তবে দেশে ফিরে গান্ধীবাদে আকৃষ্ট হন, পরে কংগ্রেস ত্যাগও করেন। আর 4 দিন পর এই জয়প্রকাশ নারায়ণ নিয়েও একটা তৃণমূল বিজেপি লড়াই দেখার চান্স আছে, জানেন তো কিভাবে? আগামী 25শে জুন কেন্দ্র সংবিধান হত্যা দিবস পালন করতে চলেছে। সব রাজ্যকে পালনের চিঠি পাঠানো হয়েছে। এবার বাংলার মুখ্যমন্ত্রী তীব্রভাবে এর বিরোধিতা করেছেন, মানে আরেকটা সংঘাতের আবহ। এই জরুরি অবস্থার 50 বছরে বিজেপি সামনে আনছে জয়প্রকাশ নারায়ণকে। বা জরুরি অবস্থার সময় জয়প্রকাশ নারায়ণ কংগ্রেসের অন্যতম শত্রু ছিলেন, কিন্তু সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের যুবনেত্রী। যতই তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল তৈরি করুন না কেন, রাজনৈতিক অবস্থানের দিক থেকে কোনোভাবেই জয়প্রকাশ নারায়ণ বা বিজেপির ন্যারেশনে তিনি তো সামিল হতে পারেন না। তাই বাংলা এমন কোন দিবস পালনই করবে না সেটা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। 25শে জুন সারা দেশ জুড়ে হোম মিনিস্ট্রির নির্দেশ অনুযায়ী সংবিধান হত্যা দিবস পালন করা হবে। কারণ এটা নাকি এমার্জেন্সি 50 বছর। এর রাজনৈতিক উদ্দেশ্য কতগুলো আছে। সংবিধান হত্যা এই কথাটার মধ্যে আমার আপত্তি আছে। দিন তো একটা করে গণতন্ত্র হত্যা দিবস পালন হতে পারে। প্রতিদিন তারা গণতন্ত্রকে হত্যা করছে, প্রতিদিন ফান্ডামেন্টাল রাইটস অব দ্য পিপুল কাটছে। তারা ওদের মতো পালন করুক, আমরা আমাদের মতো পালন করছি না, কারণ আমাদের প্রতিদিনই পালন করতে হবে। তাহলে দেখুন, এই রাজনৈতিক নেতাদের চোখে আপনার আমার জন্য ভীষণ গুরুতর সমস্যা, বিশাল বড় ইস্যু এবং যাবতীয় সমস্যার গোড়া বলে যে জায়গাগুলো ধরা পড়ে এবং যেগুলো নিয়ে তারা মেতে থাকেন, তরজা করেন, সেগুলোও আপনাদের দেখাচ্ছি। আবার একই সঙ্গে সাধারণ মানুষ যেগুলোকে সমস্যা বলে মনে করেন, সেই ছোটোখাটো বিষয়গুলোকেও আপনাদের সামনে তুলে ধরছি। এবার আপনাদের সামনে দুটোই রইল, আপনারাই বিচার করে নিন কোনটা আসল আর কোনটা নকল। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।